অনন্ত জলিল অনেক কিছুই করতে পারতেন। চাইলে আজ ডালিউডের ইতিহাসে অন্য এক নাম হতে পারতেন, সম্মানিত প্রভাবশালী সিদ্ধান্তদাতা। চাইলে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজকদের কাতারে বসতে পারতেন, এমনকি নিজস্ব একটি সফল ও মর্যাদাপূর্ণ প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করা তার জন্য মোটেই অসম্ভব ছিল না। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস! আজ তিনি বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ট্রলড হওয়া মানুষদের একজন। অনন্ত জলিলের সিনেমা ওই সময় হলে বসে আমরা সবাই কম বেশি দেখেছি। প্রথমবার বলাকা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম খোঁজ দ্য সার্চ। সিনেমা শেষ হলে হল থেকে বের হওয়ার সময়ে মাথার ভিতর পরিষ্কার একটা সিদ্ধান্ত তৈরি হয়েছিল, এই মানুষটাকে দিয়ে অভিনয় হবে না, একদমই হবে না। কিন্তু একই সঙ্গে আরেকটা জিনিসও চোখ এড়িয়ে যায়নি, এই মানুষটার ভেতরে সিনেমার প্রতি একটা অদ্ভুত রকমের টান আছে, এক ধরনের পাগলামি বলা যায়। সমস্যা হলো সেই পাগলামিটাকে সঠিক জায়গায় ব্যবহার করার বুদ্ধি বা ইচ্ছা কোনোটাই তিনি কখনো দেখাতে পারেননি। তার সাহসের অভাব ছিল না, টাকার অভাব তো একেবারেই না। চাইলে তিনি দেশের সেরা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে দক্ষ পরিচালকদের হাতে দিয়ে বড় বাজেটের ভালো সিনেমা বানাতে পারতেন। প্রযোজক হিসেবে তিনি হয়ে উঠতে পারতেন ডালিউডের এক লিজেন্ড। কিন্তু তিনি সেই পথ বেছে নিলেন না। তিনি ঠিক করলেন নিজেই নায়ক হবেন, নিজের স্ত্রীকেই নায়িকা বানাবেন, আবার অনেক সময় নিজেই পরিচালনাও করবেন। এখানেই শুরু হলো সর্বনাশ। কারণ বাস্তবতা খুব নির্মম। অভিনয় কিংবা পরিচালনা কোনো ক্ষেত্রেই অনন্ত জলিল বা তার স্ত্রী বর্ষার মধ্যে সেই ট্যালেন্টের 1%ও নেই। ফলাফলও তাই, একটার পর একটা গার্বেজ সিনেমা। আর অনন্ত জলিল পরিণত হলেন মানুষের ট্রলের সবচেয়ে সহজ টার্গেটে। সবচেয়ে কষ্টের জায়গা হলো তিনি যে বিপুল অঙ্কের টাকা সিনেমায় ঢেলেছেন, সেই একই টাকা দিয়ে কত যে ভালো মনে রাখার মতো সিনেমা বানানো যেত তার কোনো হিসাব নেই। দিন দ্য ডে সিনেমায় তিনি নাকি 100 কোটি টাকা খরচ করেছেন। এই অঙ্কটা বিশ্বাস করা কঠিন। কিন্তু সিনেমার মেকিং, ক্যামেরা ওয়ার্ক আর লোকেশন দেখলেই বোঝা যায় বাজেট কমপক্ষে 15 কোটি টাকার উপরে ছিল। এখন শুধু একবার কল্পনা করুন, এই একই সেটআপে যদি একজন ভালো পরিচালক থাকতেন আর শাকিব খান বা আরিফিন শুভর মতো গুণী অভিনেতারা অভিনয় করতেন, তাহলে আউটপুটটা কোথায় গিয়ে দাঁড়াতো। অথচ বাস্তবে কি হলো? দিন দ্য ডে হয়ে গেল ডালিউডের এক হিস্টোরিক্যাল ডিজাস্টার। এরপর ইকবালের মতো পরিচালকের সঙ্গে কিল হিম বানিয়েও পরিস্থিতির কোনো উন্নতি হলো না, বরং ব্যর্থতার তালিকায় আরেকটা নাম যোগ হলো। এক সময় এমনও ছিল মানুষ শুধু ট্রল করার জন্য হলেও অনন্ত জলিলের সিনেমা হলে গিয়ে দেখতো। আমি আপনিও তার ব্যতিক্রম নই। দ্বিতীয়বার হলে গিয়েছিলাম মোস্ট ওয়েলকাম দেখতে, নিছক মজা নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু এখন সেই অবস্থাও আর নেই। এখন ট্রল করার জন্য কেউ আর হলে যায় না। নিজের নায়ক হওয়ার সেই ব্যর্থ জেদি সিদ্ধান্তই ধীরে ধীরে অনন্ত জলিলকে সিনেমা ইন্ডাস্ট্রির একেবারে তলানিতে নামিয়ে এনেছে।